ওকে, আপনারা শুনতে পাচ্ছেন, রাইট? জি, শোনা যাচ্ছে। জি। আমরা লাস্ট ক্লাসে মোটামুটি অ্যাকাউন্টিং এর প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? জি, যে আসলে অ্যাকাউন্টিং এর প্রসেসটা কি। প্রথমেই আমরা একটু ম্যাথে চলে গেছিলাম, তারপর একটু ডিফিকাল্টিস ফেস করার কারণে আমরা আবার প্রসেসে চলে আসছি। যে অ্যাকাউন্টিং প্রসেসটা জেনারেল জার্নাল থেকে আসলে ট্রানজেকশন গুলো লিপিবদ্ধ করা হয়, তারপরে লেজারে ট্রান্সফার করা হয়, তারপরে ওখান থেকে আমার কি হয়, ট্রায়াল ব্যালেন্স হয় এবং ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট হয়, রাইট? অ্যাকাউন্টিং এর মেইন বেসিক হলো জি। কি, আর্থিক অবস্থা নির্ণয় করা, রাইট? সো আমরা স্যার। আইটিপি এক্সামের আলোকে যেগুলো করব প্রিপারেশন, আমরা ছোট ছোট ইনকাম স্টেটমেন্ট, ছোট ছোট ব্যালেন্স শিট, হ্যাঁ, ছোট ছোট ট্রায়াল ব্যালেন্স, কিছু জার্নাল, এইগুলো জানলেই এনাফ। হ্যাঁ, আইটিপি এক্সামে কোনো টাইমে দেখা গেছে যে রেওয়া মিল আসছে, কোনো টাইমে দেখা গেছে মোট মুনাফা নির্ণয় করো বা নিট মুনাফা নির্ণয় করো, মানে লাভ লোকসান আসছে। কোনো কোনো বছরে দেখা গেছে লাভ লোকসান এবং আর্থিক অবস্থার বিবরণী টোটালটাই আসছে, মানে হলো ব্যালেন্স শিট যেটাকে আমরা বলি, রাইট? তাহলে আমরা একটু খাতা কলম নিয়ে প্র্যাকটিস করব। একটু আমরা যে কয়জন আছি আমরা ওই যে খাতা কলমটা নিয়ে নিই, আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করি। হ্যাঁ, ম্যাথের ব্যাপারটা হলো আপনি যত হাতে কলমে করবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে। সো আমরা প্রথমে ডাটাগুলো তুলে নেই। হয় ডাটা তুলতে পারেন, নতুবা যেহেতু আমার স্ক্রিনে শো করা আছে ডাটা তোলার দরকার নাই, আপনি সরাসরি রেওয়া মিল করতে পারেন। হুম, তাহলে রেওয়া মিলের ঘরটা আমরা করব। প্রথমে কি করব, প্রথমে দিব একটা, বলতে পারেন কি কি ঘর করব? হিসাবের ক্রমিক নাম, নং, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট। হ্যাঁ, ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তাহলে আমরা ছকটা করে ফেলি। আচ্ছা, আমরা ছকটা করেছি। জি, স্যার। আচ্ছা, আমরা শুধু একবারে এই শুধু যে ম্যাথটা কমপ্লিট করব ব্যাপারটা তা না। এটা তো একটা কোশ্চেন যেটা আপনারা বই থেকেও করে ফেলতে পারতেন, তাহলে তার ক্লাসের কোনো মিনিং থাকে না। হ্যাঁ, আমরা যেটা করব, এই রেওয়া মিলটা করার সাথে সাথে আমরা রেওয়া মিল সম্পর্কে আর কি কনসেপ্টটা ক্লিয়ার করব। হ্যাঁ, এখানে যে কয়টা এলিমেন্ট আছে এর বাইরে গিয়েও আমরা আলোচনা করব। বুঝতে পেরেছেন? ছক তো অলরেডি করার কথা নাকি, করে জি, ফেলছেন? করেছি। জি। ওকে, হ্যাঁ, অনেক ওকে। অঙ্ক অনেকদিন করে। না না, অঙ্ক অঙ্ক আমার সাথে সাথেই করুন, মানে অঙ্কটা সলভ করাই আমাদের মেইন অবজেক্টিভ না। হ্যাঁ, আমরা অঙ্কটাও সলভ করব, সাথে সাথে আমরা কি করব, সাথে সাথে টোটাল রেওয়া মিল সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, এখানে জি, যে স্যার। কয়টা এলিমেন্ট আছে এর বাইরে গিয়েও আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমে আছে মূলধন, রাইট? জি, স্যার। মূলধন। এখন
আপনারা একজন বলেন যে মূলধনটা কি হবে, রাও মিলে ডেবিট নাকি ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট, রাইট। তাহলে মূলধন মানে হলো ক্যাপিটাল, যেটাকে বলা হয় ব্যবসায়ের মূলধন, এটা হলো অলওয়েজ কি হবে, ক্রেডিট হবে। ওকে, মূলধনের যদি জাবেদা হয়, হ্যাঁ, যে মিস্টার রহিম 1 লাখ টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করলো, তার ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা মূলধন হিসাবে বিনিয়োগ করলো। আচ্ছা ভাই, এখানে এইটাই বলি যে এখানে কি আছে, গোলাম মর্তুজার একটা হিসাব এখানে বলা আছে যে মূলধনের লেজারে আছে কত, 3,50,000 টাকা। এখন দেখেন এইখান থেকে আমরা একটু জাবেদাটাও কনফার্ম হয়ে নেব। কিরকম, এখানে জাবেদা থাকতে পারতো কিরকম, যেরকম গোলাম মর্তুজা, হ্যাঁ, তার ব্যবসায় প্রতিষ্ঠানে 3,50,000 টাকা মূলধন প্রদান করিল। কি বললাম আমি, ট্রানজেকশনটা আপনারা শুনতে পেরেছেন? জি। বলেন তো আমার এই কোশ্চেনটা, একজন যে কোনো একজন বলেন আমি কি বলেছি। গোলাম মর্তুজা সাহেব হ্যাঁ, তার ব্যবসায় 3.5 লাখ টাকা দিয়ে শুরু করলো আর কি, এরকম বললাম রাইট, মূলধন প্রদান করলো বা হুম, মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। ওকে, এই সেম জিনিসটা আপনার কি আসতে পারে, জাবেদাও আসতে পারে। হ্যাঁ, আমরা শুধুমাত্র যে রেয়ামিটা প্র্যাকটিস করব তা না, মানে ফুল, এর জন্য বললাম যে ইন ডিটেইলে আমরা আলোচনাটা করব। জি। তাহলে হলো কি, আমার এই যে মূলধন যদি জাবেদা আসে, তাহলে জাবেদা কি হইতো বলেন তো একজন, এনিওয়ান? নগদ হিসাব ডেবিট মূলধন আর মূলধন ডেবিট হিসাব আর ক্রেডিট। মূলধন ক্রেডিট। গ্রেট, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ক্রেডিট। তাহলে দেখেন আমরা এইটার মাধ্যমে কি আমরা জাবেদাটাও ক্লিয়ার হইলাম। এখন দেখেন রেওয়া মিলে আমি কি বললাম, জাবেদায় কি বললাম যে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব ক্রেডিট মানে কি, আমার মূলধন হিসাবের যে লেজার, যে খতিয়ান, সেই খতিয়ানে আমার মূলধন ক্রেডিট পাশে পোস্টিং করা হয়েছে, রাইট? তাহলে জি। ট্রায়াল ব্যালেন্সেও আমার এটা কোথায় আসবে, ক্রেডিটে। বুঝতে পারছেন? মানে ক্লাসের কিন্তু মেইন যে অবজেক্টিভ, আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি যদি মনে করেন বই পড়ে মুখস্থ করেন যে মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, এতেও কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না। বুঝতে পারছেন? আপনার যদি এরকম একবারে কমন আসে তাহলেই আপনি পারবেন। বাট যদি একটু ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর আপনি পারবেন না। জি। যেমন আপনি কুঋণ পড়ে গেছেন কিন্তু আসছে অনাদায়ী পাওনা, আপনি আর পারবেন না। কিন্তু আপনি যদি জানেন যে কুঋণ এবং অনাদায়ী পাওনা একই একই জিনিস। বিষয়, হুম, তাহলে কিন্তু আপনি পারবেন। জি। তো মুখস্থ করার মাধ্যমে কিন্তু কুঋণ আর অনাদায়ী পাওনা যে এক জিনিস, এইটা কিন্তু জানা পসিবল না, রাইট? এর জন্যই ক্লাস। হ্যাঁ, ক্লাসের দরকার কেন, আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, আমাদের কনফিডেন্স লেভেলটাকে আরো গ্রো করার জন্য। ওকে, তাহলে আমরা মূলধনটা ক্লিয়ার হইলাম। এর পরবর্তীতে তাহলে আমরা খাতায় সাথে সাথে লিখে ফেলি যে মূলধন আমার রেওয়া মিলে কোন পাশে বসবে, ক্রেডিট পাশে। ওকে, জি। লেখা শেষ আমাদের। জি। ওকে, থ্যাঙ্কস। দেন আসেন ক্রয়। ক্রয় হলো কত টাকা, 18,50,000 টাকা। এবার বলেন ক্রয় কি, ডেবিট নাকি ক্রেডিট? ক্রয় ডেবিট। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। রাইট, ক্রয় হলো ডেবিট, এটা হলো রেওয়া মিল। হ্যাঁ, জি। রেওয়া মিল যেহেতু সে, তাই আমরা শুধু বলবো ক্রয় ডেবিট। আর যদি এটা জাবেদা হইতো, কি হইতো, যদি এটা জাবেদা হইতো তাহলে আমরা কোনো ক্রয় একজন হিসাব ভাই ডেবিট। ডিরেক্টলি আবার সাথে সাথে নগদানও বলে ফেলছেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, এখানে আমরা করতেছি রেওয়া মিল। জি। ক্রয় 18,50,000 টাকা। এখন এখানে নগদ ক্রেডিট হবে নাকি অন্য কিছু ক্রেডিট হবে, এটা ডিপেন্ড করবে ট্রানজেকশনের উপর। জি। বুঝতে পেরেছেন? যেমন মূলধনের জাবেদা কিন্তু সবসময় যে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তা নয়। যদি এরকম থাকতো গোলাম মর্তুজা তার ব্যবসা প্রতিষ্ঠানে চেকের মাধ্যমে, হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্টে, এন্টিটির ব্যাংক অ্যাকাউন্টে 3,50,000 টাকা মূলধন যোগান দিল, তার মানে কিন্তু নগদান হিসাব ডেবিট না, তখন আমার ডেবিট হবে কি, ব্যাংক ব্যাংক হিসাব। হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছেন? জি। ঠিক তেমনি ক্রয়ের ক্ষেত্রে যদি জাবেদাটা এরকম আসতো যে ক্রয় মিস্টার অমুকের কাছ থেকে ক্রয় করা হলো, তার মানে কি, মনে করেন XYZ ইন্টারন্যাশনাল থেকে 18,50,000 টাকার ক্রয় করা হলো।
তাহলে এখানে জাবেদাটা হবে কি, ক্রয় হিসাব ডেবিট, XYZ ইন্টারন্যাশনাল হিসাব ক্রেডিট। মানে কি, বিবিধ পাওনাদার। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে আমার এই পারচেজটা কি হয়েছে, বাকিতে হয়েছে। যদি বাকিতে পারচেজ করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, যদি নগদে ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? আবার যদি ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়, চেকের মাধ্যমে ক্রয় করা হয়, হ্যাঁ, তাহলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হিসাব ক্রেডিট। ক্রেডিট। বুঝতে পেরেছেন? তাহলে স্যার। যখন আমরা রেওয়ামিল করব, ক্রয় হিসাব আমার কি হবে, ডেবিট ব্যালেন্স হবে। ওকে, জি। তাহলে আমরা ছকে ক্রয় বরাবর ডেবিট এর পাশে 18,50,000 টাকা বসাই। জি স্যার, বসাইছি। জি। তাহলে আমরা এই মাত্র দুইটা এলিমেন্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হইলাম। ওয়ান ইজ মূলধন, অ্যানাদার ইজ ক্রয়। ওকে, পারচেজ। তাহলে ক্রয়ের আবার সাথে সাথে আমরা কি করলাম, জাবেদাটাও শেষ করে ফেললাম। ক্রয়ের জাবেদা কয় ধরনের হইতে পারে? 3 ধরনের হইতে পারে, রাইট? ক্রয়ের জাবেদা কয় ধরনের হইতে পারে ভাই? 3 ধরনের। একটা হইতে পারে বাকিতে ক্রয়, একটা হইতে একটা পারে ব্যাংক নগদে চেকের ক্রয়, আর একটা হইতে পারে ব্যাংকের মাধ্যমে ক্রয়, ক্রয়। ব্যাংক চেকের মাধ্যমে ক্রয়। তাহলে তিনটা যখন হবে, তিন সময় তিনটে ক্ষেত্রেই আমার ক্রয় ডেবিট, বাট ক্রেডিট হবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অ্যাজ পার ট্রানজেকশন। ওকে, ট্রানজেকশনটা যদি হয় ক্রেডিটে তাহলে আমার পাওনাদার হবে ক্রেডিট। ওকে, এরপরে যদি হয় নগদে তাহলে নগদ হবে ক্রেডিট, যদি হয় ব্যাংকের মাধ্যমে তাহলে ব্যাংক হবে ক্রেডিট, ব্যাংক হিসাব। ওকে, এরপরে আসেন বিক্রয়। কি আছে? বিক্রয়। বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় ক্রেডিট হবে। ওকে, থ্যাঙ্কস। এখন বিক্রয়ের ক্ষেত্রে, এই ক্রয়ের ক্ষেত্রে যেরকম তিনটা সিনারিও হয়, বিক্রয়ের ক্ষেত্রেও তিনটা সেম সিনারিও 3 হয়। এই জি। সিনারিও গুলো এবার আপনারাই একজন বলেন, যে কোনো একজন। বাকিতে বিক্রয়, হ্যাঁ, এবার ব্যাংকের থামেন মাধ্যমে, থামেন। চেকের বাকিতে মাধ্যমে বিক্রয়, বাকিতে বিক্রয় কে বললেন? প্রিন্স। জি। ওকে প্রিন্স, এবার বাকিতে বিক্রয়ের জাবেদাটা বলুন। তাহলে দেনাদার হিসাব হচ্ছে ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, দ্যাটস গ্রেট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আরেকটা সিনারিও আরেকজন বলেন, প্রিন্স বাদে অন্য আরেকজন বলেন। চেকের মাধ্যমে বিক্রয়। চেকের মাধ্যমে বিক্রয় মানে চেকের মাধ্যমে টাকা পাইয়েছেন। ওকে, সেক্ষেত্রে একজন বলেন, ইয়া বলেন, জাবেদাটা বলেন। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি আরেকটু সহজ করে দেই। আপনি যারা বললেন যে এই ভাই যে কথা না বলবেন একটু মিউট করেন। যেটা বলছিলাম যে চেকের মাধ্যমে বিক্রয় এভাবে তো আর লেখা থাকবে না। কি ট্রানজাকশনটা থাকবে কিরকম? ট্রানজাকশনটা থাকবে এরকম যে বিক্রয় 32,50,000 টাকা, বিক্রয় 32,50,000 টাকা, এর বিনিময়ে চেক প্রাপ্তি। বুঝতে পেরেছেন কিরকম থাকবে? যে চেক প্রাপ্তি 32,50,000 টাকা বিক্রয়ের জন্য, হ্যাঁ, এরকম করে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে এরকম ট্রানজাকশন থাকলেই আমরা বুঝবো কি এটা আমার চেকের মাধ্যমে বিক্রয় করা হয়েছে বা ব্যাংকের মাধ্যমে আমার কালেকশনটা হয়েছে। তখন আমি কি বলবো? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার অন্য আরেকজন বলেন, আরেকটা সিনারিও কি হতে পারে? বিলের মাধ্যমে বিক্রয়। কিসের মাধ্যমে বিক্রয়? বিলের মাধ্যমে বিক্রয় হয় না স্যার? বিল, না, বিল। নগদ বিক্রয় বিক্রয়। করার পরে, বিক্রি করার পরে নগদে আর কি বিক্রয়। বিল দেওয়া হয়েছে। নগদ বিক্রয়। না, আমাদের বিক্রয়ের ক্ষেত্রে তিনটা হবে। হ্যাঁ, একটা হলো নগদে বিক্রয়, একটা হলো চেকের মাধ্যমে বিক্রয়, আর একটা হলো কি, আর একটা হলো ধারে বিক্রয়। আমরা এই তিনটা সিনারিও নিয়ে আলোচনা করছি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাই? নগদে বিক্রয়ের ক্ষেত্রে কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা। এরপরে আসেন বেতন ও মজুরি। বেতন ও মজুরি এটা আমার, আচ্ছা এই বিক্রয় কি আমরা লিখেছি ক্রেডিট পাশে?
সি। ওকে, আচ্ছা পরবর্তীতে যারা জয়েন করেছেন আমি আপনাদের বলি, আমরা এখন একটা রেওয়া মিল করছি, আপনারা ছক করে নেন, স্ক্রিন শেয়ার দেওয়া আছে, এখান থেকে এলিমেন্ট গুলো আপনারা ছকে বসান, হাতে কলমে খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে অঙ্কটা করি। আমরা এটা একটা রেওয়া মিল করছি, এখানে আমরা বেশি দূর যাই নাই, শুধুমাত্র মূলধন যে ক্রেডিট হয় এটা ক্রেডিট ব্যালেন্সে বসানো হয়েছে, ক্রয় ডেবিট হয় ডেবিট ব্যালেন্সে বসানো হয়েছে, বিক্রয় ক্রেডিট হয় ক্রেডিট ব্যালেন্সে বসানো হয়েছে। এই তিনটা এলিমেন্ট নিয়ে আমরা কেবলমাত্র লিখেছি। আমরা হুবহু সরাসরি একবারে অঙ্ক করেই সলিউশন করব না, আমরা এর সাথে সাথে জার্নালটাও প্র্যাকটিস করছি এবং ইন ডিটেলসে সিনারিও গুলো নিয়ে আলোচনা করছি। আশা করি পরবর্তীতে যারা জয়েন করেছেন তারা ক্লাসের টপিকটা বুঝতে পেরেছেন। ওকে, জি ভাই। ওকে। দেন বেতন ও মজুরি, বেতন ও মজুরি কি আমার কি হবে রেওয়া মিলে? এটা ডেবিট। ডেবিট। ডেবিট, থ্যাংক ইউ। তাহলে বেতন ও মজুরি ডেবিট, কিন্তু যদি এইটা থাকতো বকেয়া বেতন ও মজুরি, কি থাকতো? বকেয়া বেতন ও মজুরি, তাহলে কি হইতো ভাই? ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা এইটারই একটা আলোচনা করি। এই বেতন ও মজুরি, বেতন ও মজুরি কি একটা খরচ, কি হিসাব? এটা একটা খরচ হিসাব। খরচ। আপনারা খরচ হিসাব বুঝেন তো? খরচ কি? জি স্যার। স্যার আমার এখানে একটা প্রশ্ন ভাই। আছে স্যার। জি জি, তার মানে অফ টপিক, মানে হচ্ছে এইটার পরে একটু খরচ আর ব্যয় এই দুইটার মধ্যে পার্থক্যটা স্যার একটু বলে দিতেন। আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, আবার একটু বলবেন? মানে হচ্ছে স্যার খরচ আর ব্যয় এই দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্যটা আছে স্যার, হ্যাঁ, এইটা একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা খরচ আর ব্যয় জি স্যার। শব্দগত পার্থক্য ছাড়া আমি কোনো পার্থক্য দেখছি না। আপনি একটু বলবেন দুই একটা পার্থক্য, যে খরচ ও মানে ব্যয়ের ভিতরে পার্থক্য কি? মানে স্যার এই যে আমি যতটুকু শুনছিলাম যে হচ্ছে হ্যাঁ, একটা মোবাইল কেনা হয়েছে, এটা হচ্ছে ব্যয়, আর হচ্ছে যে মোবাইলের সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলা কেনা হয় সেটা হচ্ছে খরচ। মানে মূলধন আর মুনাফা জাতীয়, মানে এই জিনিসটা আসলে আচ্ছা কতটুকু রাইট এই আচ্ছা জিনিসটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আমি এবার আপনার ওইটা কোশ্চেনটা তো বুঝতে পরোক্ষ পেরেছি। আর প্রত্যক্ষ খরচ তো। না না, আমি আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি, আপনারা একটু ক্লিয়ারলি শুনবেন। এক নাম্বার কথা হলো খরচ ও ব্যয় এর ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আমার পয়েন্টটা বুঝছেন? খরচ ও ব্যয় এর ভিতরে কোনো পার্থক্য নাই, যাই খরচ তাই ব্যয়। হ্যাঁ, এবার আসেন অ্যাকাউন্টিং টার্মে। অ্যাকাউন্টিং টার্মে আপনার একটা হলো মুনাফা জাতীয় খরচ আর একটা হলো মূলধন জাতীয় খরচ। কি বললাম? একটা মুনাফা জাতীয় খরচ আর একটা হলো মূলধন জাতীয় খরচ। এখন মনে করেন আপনি কিছু স্টেশনারি আইটেম কিনেছেন, কলম, পেন্সিল, স্কেল, ইরেজার, এই আইটেমগুলো আপনি কিনেছেন, রাইট? তাহলে এগুলো হলো আপনার মুনাফা জাতীয় খরচ। এখন আপনি এটাকে মুনাফা জাতীয় খরচ বলুন আর মুনাফা জাতীয় ব্যয় বলুন, একই কথা। মানে আমার প্রথম পয়েন্টটা হলো খরচ এবং ব্যয়ের ভিতরে কোনো অ্যাকাউন্টিংগতভাবে কোনো পার্থক্য নেই, কিন্তু খরচের সাথে একটা পার্থক্য কিসের? মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় হলো কি? যেসব খরচ করার পরে আপনি ১ বছরের বেশি বেনিফিট পাবেন, সেসব খরচ হলো আপনার মূলধন জাতীয় খরচ। কিরকম? আপনি একটি ল্যাপটপ ক্রয় করলেন, হ্যাঁ? ল্যাপটপটার আয়ুষ্কাল ধরা হয় সাধারণত ৩৬ মাস বা ৪০ মাস, কেউ কেউ ধরে থাকেন, হ্যাঁ? তার মানে কি ৩ বছরের বেশি একটা ল্যাপটপের আয়ুষ্কাল ধরা হয়। তার মানে একটা ল্যাপটপ আপনি আজকে কিনেছেন, এটা কি আপনার খরচ হয়েছে? ওকে, কোশ্চেনটা কে করেছিলেন? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। কোশ্চেন যে করছে সে তো কথা বলতেছে না মনে হয় সম্ভবত। আচ্ছা, তাহলে আচ্ছা আপনারা কি এখন বিষয়টা ক্লিয়ার? যে একটা হলো জি ভাইয়া। মূলধন জাতীয় খরচ আর একটা হলো মুনাফা জাতীয় খরচ।
মূলধন জাতীয় খরচ হলো কি, যেটা থেকে লং টার্মে আপনি বেনিফিট পাবেন, আর মুনাফা জাতীয় খরচ হলো যেটা আপনার লং টার্ম বেনিফিট পাবেন না, যেটা শর্ট টার্ম মানে খরচ হয়ে যায়, মানে কনজামশন হয়ে যায়। হ্যাঁ, এটা হলো আপনার মুনাফা জাতীয় খরচ। কিন্তু খরচ ও ব্যয় এইরকম কোন টার্ম অ্যাকাউন্টিং এ নাই। অ্যাকাউন্টিং এ কি টার্ম? একটা হলো মূলধন জাতীয় খরচ আর একটা হলো মুনাফা জাতীয় খরচ। ওকে, আই থিংক আপনারা ক্লিয়ার হয়েছেন এই টপিকটা। জি স্যার। জি ভাইয়া। ওকে, তাহলে আসুন, বেতন ও মজুরি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বেতন ও মজুরি আমার কি হবে, ডেবিট হবে। বাট আমি সাথে সাথে বলেছিলাম যদি এখানে বকেয়া বেতন ও মজুরি থাকতো তাহলে কি হইতো ভাই? কেউ একজন বলুন, যদি এখানে বেতন ও মজুরি না থেকে যদি হইতো বকেয়া বেতন ও মজুরি, তাহলে এটা কি হইতো? ক্রেডিট হতো। কি হইতো? হ্যাঁ, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, জার্নালটা এটা। ও বাবা, আমি তো জার্নালে নাই, আমি আছি রেওয়া মিলে। জি, ক্রেডিট হবে ভাইয়া একটু। হ্যাঁ, বকেয়া বেতন ও মজুরি হইতো ক্রেডিট। এবার বলেন অগ্রিম বেতন ও মজুরি যদি হইতো তাহলে কি লিখতেন আপনারা? ডেবিট। ডেবিট। ওকে, তাহলে দেখেন বেতন ও মজুরি নিয়েও আমি কয়টা টার্ম আপনাদের সাথে আলোচনা করলাম? 3টা টার্ম আলোচনা করলাম। একটা হলো বেতন ও মজুরি, রাইট? তাহলে সেটাকে আপনারা কি বলেছেন? ডেবিট বলেছেন। ক্লিয়ার? এখন জি। আপনাদের এই ক্লাস শেখে শিখতে হবে যে বেতন ও মজুরি কেন আমি ডেবিট বলেছি। এইটাই জানতে পারলে আপনার ক্লাস করাটা সার্থক। তাহলে বেতন ও মজুরি ডেবিট কেন করেছেন, ব্যাখ্যাটা কি দিয়েছি বলেন তো? ব্যয় হিসাব। রাইট, যাবতীয় খরচ, যাবতীয় ব্যয় প্রতিষ্ঠানের, এগুলো কি হবে? ডেবিট হবে। আচ্ছা, এরপরে বলছি বকেয়া বেতন ও মজুরি, আপনারা উত্তর দিয়েছেন ক্রেডিট। কেন এটা ক্রেডিট? বেতন ও মজুরির সাথে শুধুমাত্র একটা ওয়ার্ড অ্যাড করা হয়েছে, যেটা হলো বকেয়া। এই বকেয়া অ্যাড করার কারণে এটা ক্রেডিট হয়ে গেল। কেন? ভবিষ্যতে দিতে হবে। হ্যাঁ, আর কেউ স্পেসিফিক? একজন বলেছেন যে ভবিষ্যতে দিতে হবে তাই ক্রেডিট। আর স্পেসিফিক কেউ যদি বলতে পারেন? তার মানে হলো দায়। এটা তো কোনো খরচ হয়নি, প্রতিষ্ঠানে কোনো খরচ হয়নি এখনো। না না, এই যে ভুল বললেন। কে বললেন এই কথাটা? না, খরচ এটা হয়নি। দায় তো। দায় এটা ভাইয়া আমার। দায়। খরচ মনে করেন এই যে বকেয়া বেতন এমনি এমনি আসে না। বকেয়া বেতনের জার্নাল কি? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ওকে, তার মানে বেতন হিসাব ডেবিট করার মাধ্যমে আপনার কিন্তু কি করা হলো? খরচ লিপিবদ্ধ করা হইলো। একটা হইলো ক্যাশে আপনার পরিশোধ করেছেন, আর একটা হইলো ক্যাশে পরিশোধ করেন নাই কিন্তু খরচটা হয়েছে। খরচ হতে হলে যে আপনার ক্যাশ টাকা প্রদান করতে হবে, নট নেসেসারি ইন অ্যাকাউন্টিং। হ্যাঁ, তাহলে তো সেটা ক্যাশ বেসিস হয়ে গেল। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এর কোনো গ্রহণযোগ্যতা অ্যাকাউন্টিং এ নাই। বুঝতে পেরেছেন এখন? মানে কি এখন চলে কি একুরাল কনসেপ্ট, একুরাল বেসিস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, রাইট? স্যার এটা আবার রিপিট বলেন স্যার একটু। আচ্ছা, আমি বলেছি যে এই যে বেতন ও মজুরি প্রদান করা হলো 10,000 টাকা। হ্যাঁ, মানে আমি যদি শুধুমাত্র নগদে টাকা পরিশোধ করি তাহলেই যে আমার এটা লেনদেন, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যেমন মনে করেন আপনি জানুয়ারি মাসের বেতন কোন কোন প্রতিষ্ঠানে জানুয়ারি মাসেই দেয়, আবার কোন কোন মোস্ট অফ দা প্রতিষ্ঠান কি করে জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসে দেয়, রাইট? কেউ কেউ জি। 5 তারিখ, কেউ কেউ 10 তারিখ, কেউ 7 তারিখ, এরকম করে তারা দেয়, রাইট? কিন্তু এই যে জানুয়ারি মাসের বেতন পরিশোধ করলেন ফেব্রুয়ারি মাসে, এখন বলেন তো এটা কি ফেব্রুয়ারি মাসের খরচ নাকি জানুয়ারি মাসের খরচ? খরচ তো জানুয়ারি জানুয়ারি মাসের মাসের, স্যার। রাইট। খরচ বললেন জানুয়ারি মাসের, কারণ কি বেতনটা হলো জানুয়ারি মাসের। তাহলে কি জি। করতে হবে আপনার? তার মানে এই ট্রানজেকশন দ্বারা আমরা বুঝলাম যে আমি টাকা পরিশোধ করি বা না করি সেটা আমার লিপিবদ্ধ করতে হবে, রাইট? জি। তার মানে বেতন ও মজুরি যখন ক্যালকুলেশন করা হইলো যে জানুয়ারি মাসে টোটাল বেতন 10 লক্ষ টাকা, তার মানে কি বেতন ও মজুরি আমার ডেবিট আর
বকেয়া বেতন ও মজুরি ক্রেডিট। Credit. বুঝতে পেরেছেন? sir. এরপরে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বা 8 তারিখে বা 5 তারিখে যখন আপনি পরিশোধ করবেন, তখন আপনি কি করবেন? বকেয়া বেতন ও মজুরিকে কি করবেন? ডেবিট করবেন, আর ব্যাংক অথবা নগদান হিসাবকে আপনি ক্রেডিট করবেন। Credit. ক্লিয়ার? তার Yes, মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু আর আপনি খরচ লিপিবদ্ধ করেননি। ফেব্রুয়ারি মাসে কি করেছেন? আপনার দায় পরিশোধ করেছেন। বুঝতে sir. পেরেছেন? জানুয়ারি জি। মাসে আপনি দায় লিপিবদ্ধ করেছেন, খরচ এবং দায় লিপিবদ্ধ করেছেন। বেতন ও মজুরি হিসাব ডেবিট, বকেয়া বেতন ও মজুরি হিসাব ক্রেডিট। Credit. ক্লিয়ার? তার মানে Yes. এইটা দ্বারা কি হইলো? খরচ লিপিবদ্ধ করেছেন এবং দায় লিপিবদ্ধ করেছেন। একজনে বলেছিলেন যে বকেয়া বেতন ও মজুরি মানে দিতে হবে, রাইট? তার মানে দিতে হওয়া মানে কি? দায়, প্রতিষ্ঠানের দায়বদ্ধতা। এটাকে বলে অ্যাকাউন্টিং এর দায়। ওকে? মানে ইংলিশে বলে কি? লায়াবিলিটি। Liability. ক্লিয়ার? তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে যখন আপনি জানুয়ারি মাসের বেতন পরিশোধ করছেন, তখন কিন্তু আপনি ওই লায়াবিলিটিটাকে ডেবিট করছেন। তার মানে বকেয়া বেতন ও মজুরি ডেবিট হচ্ছে, আর আপনার ব্যাংক অথবা নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। ব্যাংকের মাধ্যমে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট, নগদে দিলে নগদান হিসাব ক্রেডিট। ওকে? তাহলে আমরা দুইটা সিনারিও অলরেডি আলোচনা করলাম যে বেতন ও মজুরি কেন ডেবিট হইলো, হ্যাঁ? কারণ কি? যা প্রতিষ্ঠানের যাবতীয় খরচ হিসাব কি হবে? আমাদের ডেবিট হবে। আর বকেয়া বেতন ও মজুরি আমার ক্রেডিট বললাম, কারণ প্রতিষ্ঠানের যাবতীয় দায় অলওয়েজ কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পেরেছেন? দায়ের যে ব্যালেন্স এটা কি হবে? ক্রেডিট। দায় যখন আপনি পরিশোধ করবেন তখন কি হবে? ডেবিট। বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে। এবারে আসেন বেতন ও মজুরির ক্ষেত্রে আমি অগ্রিম শব্দটা জুড়ে দিলাম। রেওয়া মিলে আমি কি করলাম? অগ্রিম শব্দটা জুড়ে দিলাম যে অগ্রিম বেতন ও মজুরি। তাহলে এটা কি হবে বলেন? একজনে বলেছিলেন ডেবিট। কেন ডেবিট? ব্যাখ্যাটা কি? এনিয়ন? খরচটা তো করতে হইলো এখনই। না, অগ্রিম বেতন ও মজুরি। অগ্রিম বেতন ও মজুরি মানে হলো অগ্রিম বেতন ও মজুরি, অ্যাডভান্স স্যালারি। জি। এখানে তো সিএ Advance salary ব্যাকগ্রাউন্ডে টা অনেকজন তো- আছেন, বলেন। হ্যাঁ, এহসান হ্যান্ড রেজ হ্যাঁ। করেছেন, বলেন। হ্যাঁ, আমি এটা তো অলরেডি অগ্রিম পরিশোধ করতেছি। এটা হচ্ছে আমার সরি একটু এটা হলো অ্যাসেট। হ্যাঁ, এটা হলো asset, অ্যাসেট। তার asset। মানে আমরা কি বুঝলাম? যে অ্যাসেট আমার কি হয়? ডেবিট হয়। বুঝতে পেরেছেন ভাই? জি। ফারুক ভাই বুঝতে পেরেছেন? জি, জি। ওকে। তার মানে কি বললাম? অগ্রিম বেতন ও মজুরি মানে হলো এটা অ্যাসেট। এর নেচারটা কি? অ্যাসেট। তাই ডেবিট হয়েছে। হ্যাঁ? তাহলে আমরা একটু মানে আ এই বিষয়টা লিখে ফেলি। সবাই ছকের বাইরে গিয়ে কিছু কি পয়েন্ট নেই। নোট লেখি, নোট। অ্যাকাউন্টিং জি, নোট জি। লেখেন। লেখা শেষ হইলে বলেন যে ছকের বাইরে গিয়ে আপনারা যে ছকটা এঁকেছেন, ছকের বাইরে লেখেন অ্যাকাউন্টিং নোট। শব্দটা লিখে আমাকে বলেন যে লেখা শেষ। এবার আমি বলে দিচ্ছি যে নোটে কি লিখবেন। ঠিক আছে ভাইয়া। ওকে। এবার নোটটা লেখেন, নোটটা লেখেন এভাবে যে সম্পদ ডেবিট। সম্পদ ডেবিট লিখেছেন। জি। খরচ ডেবিট লিখেছেন। জি। এরপরে মাঝখান থেকে একটা রেখা টান দিয়ে আবার ডান পাশে লেখেন আয় ক্রেডিট। আয়। আর লেখেন দায় ক্রেডিট। জি, লিখেছি। ওকে? তার মানে আপনি নোটটা কি নিলেন? দুই পাশে মাঝখানে একটা রেখা টান দিয়ে আপনি আলাদা করে দিয়েছেন, রাইট? বাম পাশে জি। লিখেছেন কি? বাম পাশে লিখেছেন কি? একজন পড়ে শোনান তো আমাকে, বাম পাশে কি লিখেছেন? বাম পাশে সম্পদ আর হচ্ছে খরচ ডেবিট লিখছি, আর ওকে, ডান পাশে লিখছি আয় আর দায় ক্রেডিট লিখছি বাম পাশে। ওকে। এই ডান ডান পাশে। আচ্ছা। হ্যাঁ। কেউ একজন কিছু বলছিলেন? ঠিক আছে? না ওইটা এইটাই। ওকে। এবার শুনেন এই যে নোটটা যেটা লিখলেন এইটা হলো কি এদের
স্বাভাবিক নেচার, মানে হলো সম্পদ এবং খরচের স্বাভাবিক নেচার হলো ডেবিট। নেচার মানে কি? ব্যালেন্স হবে ডেবিট, হ্যাঁ। আর আয় এবং দায়ের ব্যালেন্স হবে অলওয়েজ কি? ক্রেডিট। Credit. ওকে, এখন আপনারা এই বাম পাশে একটা তীর চিহ্ন দিয়ে একটা পয়েন্ট লেখেন। বাম পাশে এই যে সম্পদ এবং খরচ ডেবিট লিখেছেন, এর নিচে একটা তীর চিহ্ন দিয়ে লেখেন যে সম্পদ এবং খরচ যদি বাড়ে তাহলে ডেবিট হবে। সম্পদ ও খরচ যদি বাড়ে তাহলে ডেবিট হবে। লিখেছেন? জি জি ভাইয়া। 2 নাম্বার পয়েন্টে লেখেন সম্পদ ও খরচ যদি কমে তাহলে ক্রেডিট হবে। যদি কমে লিখেছেন? তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে credit. আপনি কি পয়েন্ট নোটটা কি নিলেন? প্রথমে বললেন যে সম্পদ এবং খরচ এটার নেচারটা হলো এরা ডেবিট হয়, রাইট? জি এদের নেচার বলতে আমি কি বুঝাইছি? ব্যালেন্স। এদের অলওয়েজ বৈশিষ্ট্য ব্যালেন্স গুলা কি হয়? ডেবিট হয়। ওকে, এরপরে এই সম্পদ এবং ব্যয় যখন কোনো ট্রানজেকশনের মাধ্যমে বাড়বে, রাইট? বাড়ে জি কিভাবে? আপনার 2টা ল্যাপটপ আছে, এরপর আপনি আরো একটা ল্যাপটপ কিনলেন। তার মানে কি? আপনার সম্পদ বাড়লো। জি আপনি জানুয়ারি মাসের বেতন পরিশোধ করছেন, এরপর আবার ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করছেন। তার মানে কি? আপনার খরচ বাড়লো। জি তার মানে আপনার যখন খরচ বাড়বে, আপনার যখন সম্পদ বাড়বে, তখন এটাকে কি করবেন? আপনি ডেবিট করবেন। ওকে? বুঝছি। যদি এরকম হয় আসবাবপত্র ক্রয় করা হলো ৳৫,০০০, তার মানে কি? আসবাবপত্র যে ডেবিট করতেছেন, এটা কেন ডেবিট করলেন? কারণ আসবাবপত্র মানে হলো সম্পদ। আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে আমার কি হইছে? সম্পদ বাড়ছে বৃদ্ধি পাইছে। হুম ওকে? বৃদ্ধি পাইছে। তাই এটা আমার ডেবিট। ওকে? বুঝছি আর এই সম্পদ ক্রয় করার মাধ্যমে যে আমার নগদ টাকা পরিশোধ করলাম ৳৫,০০০, তার মানে নগদটা কি আমার? সম্পদ। আপনার কাছে নগদ টাকা কি? এটা একটা সম্পদ না? জি সম্পদ এই সম্পদ যখন কমে গেছে, আপনি যখন পরিশোধ করলেন, তার মানে কি? সম্পদ কমে গেছে। তাই আপনার জি নগদান হিসাব ক্রেডিট। জি তাহলে কি আপনার নোটের সাথে মিলল? যে সম্পদ যখন বাড়বে তখন হবে ডেবিট, সম্পদ যখন কমবে তখন হবে ক্রেডিট। ক্রেডিট ক্লিয়ার? জি ঠিক তেমনি খরচ যখন বাড়বে তখন হবে ডেবিট, খরচ যদি কমে তখন হবে ক্রেডিট। ওকে? জি এরপরে ডান পাশে আপনি লিখেছিলেন আ আয় এবং দায়। ওকে? জি আরেকটা জিনিস লেখেন, আয়, দায় আমি ভুলে গেছিলাম। সরি ফর দ্যাট। সেটা হলো মালিকানা সত্ত্ব। কি হলো? মালিকানা সত্ত্ব। মানে দেখবো ৩ টা মালিকানা জিনিস সত্ত্ব ক্রেডিট। মালিকানা সত্ত্ব মানে হলো ইকুইটি, মূলধন। বুঝতে পেরেছেন? জি যেকোনো একটা ওয়ার্ড লিখলেই হয়। মালিকানা সত্ত্ব বা ইকুইটি অথবা মূলধন সবই এক জিনিস। এইগুলোর কি? এই আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো হলো সবসময় ক্রেডিট। এর ব্যালেন্স কি? আসলে ক্রেডিট। রেওয়া মিলে কি হবে? ক্রেডিট হবে। ওকে? জি এবার নোটটা নেন। নোটটা হলো এই আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। আয় উল্টা। দায় দায়, ও মালিকানা সত্ত্ব এরা বাড়লে হবে ক্রেডিট। ক্রেডিট আবার ২ নাম্বার পয়েন্টটা লেখেন আয়, দায় ও মালিকানা সত্ত্ব কমলে হবে ডেবিট। ডেবিট
ওকে? জি। তাহলে এই যতটুকু আলোচনা করলাম কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার কিনা কনসেপ্ট? ভাই আমাদের কনসেপ্ট ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত? জি জি ক্লিয়ার। ওকে জি ভাই ওকে ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে দেন আসি অফিস ভাড়া। অফিস ভাড়া কি হবে আমার? আগে বলুন যে অফিস ভাড়া কি আমার খরচ নাকি আয়? খরচ। খরচ। তাহলে খরচ হলে আমার কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে। গ্রেট, করে ফেলি। এখন এই অফিস ভাড়া নিয়ে বাবা এখনো কেউ জয়েন করে? 40 মিনিট শেষ। ওকে, অফিস ভাড়া নিয়ে আমরা দুইটা সিনারিও আলোচনা করব। অফিস ভাড়া এমন একটা জিনিস যেটা কিনা আয়ও হইতে পারত। যদি আয় হয় তাহলে কি হবে? অফিস ভাড়া প্রাপ্তি লেখা থাকবে। কি লেখা থাকবে? অফিস ভাড়া প্রাপ্তি। বুঝতে পেরেছেন আমার কথাটা? জি তাহলে অফিস ভাড়া যদি প্রাপ্তি থাকতো তাহলে আমরা কি লিখতাম? ক্রেডিট। ক্রেডিট। কারণ কি? অফিস ভাড়া প্রাপ্তি হলো আয় হয়। আয়। বুঝতে পেরেছেন? হুম, আর অফিস ভাড়া প্রদান থাকলেও ডেবিট, আর শুধু অফিস ভাড়া থাকলেও ডেবিট। ওকে? কারণ এটা খরচের নেচার। যখন এটাকে আয় বোঝানো হবে তখন অবশ্যই কি লেখা থাকবে? প্রাপ্তি। অফিস ভাড়া প্রাপ্তি লেখা থাকবে। বুঝতে পেরেছেন? জি পরীক্ষার ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করব না, অফিস ভাড়া দেখেই যে ডেবিটে লিখে দেব তা না। ঠিক আছে? আবার বকেয়া অফিস ভাড়া থাকতে পারতো। কি থাকতে পারতো? বকেয়া অফিস ভাড়া তাহলে তো বকেয়া অফিস ভাড়া। তাহলে বকেয়া অফিস ভাড়া থাকলে কি হবে? এটা তো ডেবিট হবে। দায়। এই যে গেলেন ভুলে। ক্রেডিট হবে, ক্রেডিট হবে, দায় রাইট। ভাই, এটা ক্রেডিট ওকে। হবে। তার মানে কি? বকেয়া মানে হলো দায়। আপনারা একটু কনসেপ্টটা আগে ক্লিয়ার হন জি প্লিজ। জি আয় দায়। বকেয়া মানে কি? দায়। তাহলে আর অগ্রিম মানে হলো সম্পদ। অগ্রিম মানে কি? সম্পদ। সম্পদ এখন ডেবিট। অগ্রিম মানেই যে সম্পদ ব্যাপারটা তা নয়। অগ্রিম খরচ করা সম্পদ। কিন্তু আপনি যদি অগ্রিম আয় হয় তাহলে কিন্তু সেটা আবার আপনার দায়। বুঝতে পেরেছেন? জি তাহলে আমাদের অগ্রিম এবং বকেয়ার সাথে সাথে আমাদের কি দেখতে হবে? পাশের ওয়ার্ডিংটা দেখতে হবে। জি কি বকেয়া আছে? অফিস ভাড়া, বকেয়া অফিস ভাড়া আমার কি হবে তখন? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। কারণ কি? আমার অফিস ভাড়া পরিশোধ করতে হবে। এটা আমার দায়। ক্লিয়ার ভাই? জি আপনারা কিন্তু এই অঙ্কটা চাইলে 5 মিনিটেই করে ফেলতে পারতেন। রাইট? সেই অঙ্কটারে কিন্তু আমরা 1 ঘন্টা নিয়ে আলোচনা করতেছি। কারণ কি? না আপনাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটাই জি অবজেক্টিভ। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে আমরা আসি, অফিস ভাড়া লিখে ফেলেছি আমরা অঙ্কে। জি ওকে। এরপরে আসি আসবাবপত্র। ডেবিট হবে। আসবাবপত্র ডেবিট হবে। ওকে। তাহলে এই আসবাবপত্রের ক্ষেত্রে আমরা আবার একটু জার্নালে ফেরত যাই যে আসবাবপত্র যদি এরকম যদি জাবেদা আসে তাহলে কিরকম থাকতে পারে? যে পারটেক্স থেকে 2,75,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। পারটেক্স লিমিটেড থেকে কি করা হয়েছে? বা অটোবি ফার্নিচার থেকে 2,75,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এনিয়ন জার্নালটা বলেন। প্রবীর আছেন? ভাই আছি। বলেন। অটোবি ফার্নিচার থেকে আপনার আসবাবপত্র ক্রয় করা হলো 2,75,000 টাকা। এর জাবেদা কি হবে? ক্যাশে না ইয়াতে, তারও কিছু বললেন না। এটাই তো কাহিনী। কাহিনী তো এইখানে। আচ্ছা, অন্য আরেকজন ট্রাই করি। প্রিন্স আছেন? প্রিন্স, ইফতেখার আছে আছে। বলেন। আবার একটু বলেন কোশ্চেনটা।
কোশ্চেনটা হলো অটোবি, আমরা রেওয়া মিলে নাই, আমরা একটু জাবেদায় চলে গেছি। জাবেদাটা ট্রানজেকশনটা হলো এরকম, অটোবি ফার্নিচার থেকে, আসবাবপত্রটা ডেবিট হবে। হ্যাঁ অটোবি ফার্নিচার থেকে আসবাবপত্র ক্রয় করা হলো 2,75,000 টাকা। হ্যাঁ, তাহলে আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে হয় নাই। আরেকজন শুনেন, এখানে প্রবীর একটা কথা বলেছিল যে ভাই আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন প্লিজ। প্রবীর বলেছিল যে ভাই আপনি তো বলেনই নাই যে এটা নগদে ক্রয় নাকি বাকিতে ক্রয়, রাইট? জি। এইখানেই ছিল টুইস্ট। টুইস্টটা হলো যখন আপনার বাকিতে ক্রয় করা থাকবে, যদি প্রতিষ্ঠানের নাম থাকে যে কি অটোবি ফার্নিচার থেকে আসবাবপত্র ক্রয় 2,75,000 টাকা, এখানে যদি বাকিতে বা নগদে কোনো কিছু বলা না থাকে তাহলে আপনাকে জাবেদা করতে হবে বাকিতে, বাকিতে ধরে, ঠিক আছে? তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট আর অটোবি ফার্নিচার ব্র্যাকেটে আপনি লিখে দিবেন যে এটা আপনার বিবিধ পাওনাদার। হ্যাঁ, অটোবি ফার্নিচার লিখে ব্র্যাকেটে কি লিখবেন, বিবিধ পাওনাদার। ওকে, বা বিবিধ পাওনাদার লিখে ব্র্যাকেটে অটোবি ফার্নিচার, যে যেভাবেই লেখেন। তার মানে তখন আপনাকে এটাকে করতে হবে ক্রেডিট। আর যখন আপনার বলা থাকবে অটোবি ফার্নিচার থেকে নগদে 2,75,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, তখন আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্লিয়ার? যখন বলা থাকবে যে অটোবি ফার্নিচারকে ফার্নিচার হতে 2,75,000 টাকার আসবাবপত্র ক্রয় করে আসবাবপত্র ক্রয় করে 2,75,000 টাকার একটি চেক প্রদান করা হলো, তখন হবে কি, ব্যাংক হিসাব ক্রেডিট আর আসবাবপত্র হিসাব ডেবিট। ওকে, জি। তাহলে আসবাবপত্র নিয়ে আমরা 3টা জার্নালের কি করলাম, সিনারিও নিয়ে আলোচনা করলাম যে বাকিতে বলা থাকুক বা না থাকুক, নগদে বা বাকিতে কোনো শব্দ না থাকলেই ধরে নিতে হবে কি আমার এটা বাকিতে ক্রয়। ক্লিয়ার? জি। আর যদি নগদে বলা থাকে তাহলে নগদে, আর চেক বা ব্যাংকের কথা বলা থাকলে ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করে দিব যদি জাবেদা আসে। ওকে, আর জাবেদা না থাকলে রেওয়া মিল হলে তো আমরা জানি আসবাবপত্র মানে একটা সম্পদ, আর সম্পদের ব্যালেন্স সবসময় কি হয়, ডেবিট হয়। ওকে, জি। এবারে হলো বিবিধ দেনাদার। দেনাদার কি? সম্পদ নাকি দায়? কেউ একজন বলেন, আয় নাকি ব্যয়? বিবিধ দেনাদার দেনাদার হচ্ছে আয়, আয় বললেন কে? সম্পদই আর কি। এটা ডেবিট হবে দেনাদার, তাই জানি আর কি। এই যে দেখেন, তাহলে তো আর ক্লাস করে লাভ নাই, মানে ডেবিট ক্রেডিট জানতে চাইনি। আপনারা বারবার বলছি ক্লাস থেকে শিখবেন যে আমার ট্রানজেকশনের নেচারটা, বিবিধ দেনাদার এটা কি সম্পদ নাকি দায়, এইটা আমাকে আগে বুঝতে হবে। আয় নাকি ব্যয় এইটা আমার বুঝতে হবে। এইটা যদি বুঝি তাহলে আমি ডেবিট না ক্রেডিট সেটাও বুঝবো, কারণ আমার খাতায় নোট আছে, রাইট? তাহলে বিবিধ দেনাদার মানে কি, পাওনাদার মানে কি বুঝেন? সম্পদ। দেনাদার মানে সম্পদ। কেন? কারণ আপনি তার কাছে টাকা পাবেন। ওকে, মনে করেন ফারুক ভাই, আপনি এখানে মনে করেন কে আছে, প্রিন্সের কাছে টাকা পাবেন বা ইফতেখারের কাছে টাকা পাবেন, তাহলে ইফতেখার এবং প্রিন্স আপনার কাছে ওরা কি দেনাদার। ক্লিয়ার? জি স্যার। আর ইফতেখার এবং প্রিন্সের হিসাবে আপনি হলেন ওদের পাওনাদার। মানে ওদের হলো আপনাকে টাকা দিতে হবে আর আপনি হলেন টাকা পাবেন। ক্লিয়ার? তাহলে দেনাদার মানে হলো সম্পদ। ওকে, আর দেনাদারের সৃষ্টি হয় কখন, যখন আপনি ধারে বিক্রয় করবেন তখন আপনার দেনাদারের সৃষ্টি। ওকে, ধারে বিক্রয়ের জার্নাল কি, বিবিধ দেনাদার। কেউ একজন সাউন্ড করছেন, মিউট করেন প্লিজ। বিবিধ দেনাদারটা সৃষ্টি হয় কখন, যখন আমি ধারে বিক্রয় করব। কোনো প্রতিষ্ঠান যদি ধারে ক্রেডিটে সেল করে তখনই তার বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার মানে কি, আসলে অ্যাকাউন্টস রিসিভেবল। বুঝতে পেরেছেন?
অ্যাকাউন্টস রিসিভেবল মানেই হলো বিবিধ দেনাদার। এই অ্যাকাউন্টস রিসিভেবল কখন ক্রিয়েট হয়? যখন আপনি ধারে বিক্রি করবেন। ওকে, আপনাদের কাছে কি কঠিন লাগতেছে ভাই? না 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 ভাইয়া, কঠিন না, ঠিক লাগতেছে আছে। না। ওকে, তাহলে দেনাদার হলো ডেবিট করে ফেললেন। এরপরে আসেন পাওনাদার কি করবেন? ক্রেডিট করব। ক্রেডিট করবেন। কেন? কারণ এটা আপনার, বলেন প্লিজ, এনিয়ন দায় ভাইয়া। দায়। দায়। থ্যাংক ইউ, এই রেসপন্সটাই আমি আশা করছিলাম। এখন আপনারা এটা ক্লিয়ার হয়েছেন যে আমার বিবিধ পাওনাদার ক্রেডিট, কিন্তু ক্রেডিট কেন? কারণ এটা আমার দায়। ওকে, ব্যাংক ঋণ, তাহলে ব্যাংক ঋণ আমার কি? দায় ভাইয়া। দায়া। দায়। হুম, হুম, তাহলে ব্যাংক ঋণ হলো আমার দায়। দায়। কারণ কি? আমাকে ঋণ পরিশোধ করতে হবে। হ্যাঁ, ব্যাংক ঋণ, আমাকে ঋণ পরিশোধ করতে হবে, আমার দায় আছে। তাহলে এটাও আমার ক্রেডিট। এরপরে হলো কুঋণ। কুঋণটা কি? কুঋণ হচ্ছে কুঋণটা যে টাকা হলো ফেরত পাওয়া যাবে না। ব্যাড ডেপ্ট, যে টাকাটা আর পাওয়া যাবে না। ঠিক আছে, কুঋণ মানে কি? ব্যাড ডেপ্ট। ওকে, তার মানে যে টাকাটা আর পাওয়া যাবে না। তাহলে এটা হলো আমার কি? ডেবিট। কারণ কি? এটা আমার খরচ, এই টাকাটা আমি আর পাবো না। তাহলে কি করতে হবে? আমার খরচে লিপিবদ্ধ করে দিতে হবে। এটা কিন্তু একটা কি? অনগদ লেনদেন। এটা কি? অনগদ লেনদেন। আপনারা এই কুঋণের সাথে সাথে এই টপিকটাও ক্লিয়ার হয়ে নেন। একটা টিকা আসতে পারে। কি টিকা? যে অনগদ লেনদেন এর উদাহরণ দাও। কি? অনগদ লেনদেনের উদাহরণ দাও। ঠিক আছে, তাহলে অনগদ লেনদেন কিরকম? একটা হলো কুঋণ মানে অনাদায়ী পাওনা, আর একটা কেউ বলতে পারেন ডিপ্রিসিয়েশন মানে কি? অবচয়। অপচয়। ও, এখানেও আছে তো অবচয়, উত্তোলনের উপরে দেখেন অবচয়। তাহলে দেখেন এই কুঋণ এবং অবচয় এগুলো কি? অনগদ লেনদেন। মানে হলো এই খরচগুলায় আপনার কখনোই কি হবে না? টাকা খরচ হবে না, নগদ টাকা পরিশোধ করতে হবে না, বাট এটা আপনার খরচ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন হ্যাঁ। আপনারা? ওকে, কমিশন খরচ। কমিশন খরচ কি হবে? ডেবিট। ডেবিট। গ্রেট। এরপরে যন্ত্রপাতি। যন্ত্রপাতি কি হবে? ডেবিট হবে ভাই, অ্যাসেট। ডেবিট, হ্যাঁ। আচ্ছা। সম্পদ। গ্রেট, সম্পদ। অবচয়। অবচয় ক্রেডিট হবে না ভাইয়া? অবচয় কি হবে? কি বললেন? একটু ডেবিট আগে না তো ক্রেডিট? বললেন স্যার। ক্রেডিট ক্রেডিট। কেন ক্রেডিট হবে? অবচয় কি একটা খরচ না? এখানে যদি জি জি। পুঞ্জীভূত অবচয় থাকতো, কনসেপ্টটা ক্লিয়ার হন প্লিজ। একটা হলো অবচয় আর একটা হলো পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় মানে কি? একুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ওকে, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে ক্রেডিট, বাট শুধু ডিপ্রিসিয়েশন সেটা হবে ডেবিট মানে অবচয়। একটা হলো অবচয় আর একটা হলো পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার? মানে হ্যাঁ। অবচয়ের যাবে না কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? অবচয়ের যাবে না কি? বলেন তো জি। একজন। ইফতেখার, ইফতেখার আছেন? প্রিন্স? অবস্থায় ডেবিট আর পুঞ্জীভূত অবস্থায় হিসাবকে। অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। গ্রেট। পুঞ্জীভূত অবচয় কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। একুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ওকে, মানে আগে অবচয়ের দুইটা জার্নাল হইতো। মনে করেন আসবাবপত্রের অবচয়, তাহলে অবচয় হিসাব ডেবিট হইতো, আসবাবপত্র হিসাব ক্রেডিট হইতো।
বুঝছে? বাট এখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি সাজেস্ট করে যে না তুমি সম্পদকে না কমায়া তুমি কি করো, পুঞ্জীবিত অপচয় একুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইনক্রিজ করো। পুঞ্জীবিত অপচয় কি? দায়। পুঞ্জীবিত অপচয় হলো দায় আর অপচয় হলো খরচ। এখনকার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলে যে অপচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট। ওকে, দ্য লাস্ট অন উত্তোলন। উত্তোলনের Debit, চাবিটা হ্যাঁ। কেউ বলতে পারেন? উত্তোলন 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 হিসাব হিসাব ডেবিট। ডেবিট, নগদান ক্রেডিট। হলো না। যদি ব্যাংক বলে ব্যাংক হিসাব। উত্তোলনের জার্নাল ব্যাংক নগদ দিয়ে হবে, কি বলেন? ক্রেডিট হবে স্যার। না না, উত্তোলন ডেবিট হবে তো। হ্যাঁ, উত্তোলন ডেবিট আর ডেবিট নগদান হবে। ক্রেডিট। নগদে যদি হইলে ব্যাংক বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, ক্রেডিট হবে নগদে ব্যাংক, হইলে তাই তো? নগদান ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে হইলে ব্যাংক ক্রেডিট। ওকে, আর উত্তোলন হবে ডেবিট, ড্রয়িংস। ওকে, আচ্ছা, এবার আপনারা যোগ করেন, দেখেন আপনার রেওয়ামিল মিললো কিনা। ক্যালকুলেটর নিয়ে সবাই যোগ করে ফেলেন। আমরা তুলেছি সবাই। জি স্যার। আমরা ম্যাথটা এবার ইয়া করি, যোগ টানি, যোগ করে যোগফলটা দেখি। ক্রেডিট পাশের যোগফল কত হয়েছে? ঊনচল্লিশ লাখ 95,000। 39,95 করে হয়েছে। ওকে, তার মানে কি আমার রেওয়ামিল সবসময় কি হতে হবে? দুই মিলে পাশ যেতে। সমান হতে হবে। ওকে, দুই পাশ সমান হতে হবে। ক্লিয়ার? এবার আপনাকে একটা কনসেপ্ট বলে দেই, আপনি ওভার শিওর যে আপনাকে যতগুলো ডাটা দিছে, যেগুলো ডেবিট হওয়ার কথা সেগুলো ডেবিট, যেগুলো ক্রেডিট হওয়ার কথা সেগুলো ক্রেডিট, তারপরেও দুই পাশ সমান হচ্ছে না, আপনি কি তখন রেওয়ামিল ওইভাবেই রেখে চলে আসবেন? না। না, তখন হ্যাঁ। আপনার কি করতে হবে? অনিশ্চিত হিসাব নামে একটা অনিশ্চিত হিসাব। হিসাব লিপিবদ্ধ করতে হবে। রাইট, অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব লিপিবদ্ধ করে যে ডিফারেন্সটা হবে সেটা হবে অনিশ্চিত হিসাব। হিসাব। ঠিক আছে, যদি ডেবিট পাশে গ্যাপ থাকে তাহলে অনিশ্চিত হিসাব হবে ডেবিট, আবার যদি ক্রেডিট পাশে গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপটা হবে আপনার অনিশ্চিত হিসাব ক্রেডিট। তার মানে অনিশ্চিত হিসাব যে ডেবিট হবে অলওয়েজ তা না, যে পাশেই যে গ্যাপ কোনো পাশে থাকবে হবে। সেইটাই হবে অনিশ্চিত হিসাব। কিন্তু অনিশ্চিত হিসাব দেওয়ার আগে মিনিমাম 10 বার ভাববেন যে আপনি কোনোটা ভুল করছেন কিনা। হ্যাঁ, ইন জেনারেল অনিশ্চিত হিসাবের কোনো এক্সিস্টেন্স অ্যাকাউন্টিং এ নাই, কিন্তু আমরা একাডেমিক হিসেব পড়ে আসছি যে রেওয়ামিলের সময় আমরা অনিশ্চিত হিসাব দিয়ে যদি সবকিছু, মানে এটা অনিশ্চিত হিসাবটা আসে কিসের জন্য? মানে আপনার কনফিউশন করার জন্য। হ্যাঁ, যে আপনার প্রপার অ্যাকাউন্টিং কনসেপ্টটা ওকে আছে কিনা। যখন দেখবেন হ্যাঁ আপনার সব ঠিক আছে, তারপর আপনি ওই যে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইছেন, তার মানে ওকে, আপনার অ্যাকাউন্টিং কনসেপ্ট পুরোপুরি ওকে। বুঝতে পেরেছেন?
আপনারা কি ক্লিয়ার এই অনিশ্চিত হিসাবের বিষয়টা? জি স্যার। ওকে, জি ভাইয়া। তাহলে আমাদের এই ছিল অ্যাকাউন্টিং ক্লাস। আজকে একটু ক্লাসটা আমি আগেই বলেছিলাম যে একটু আমার পার্সোনাল কারণে আমি আজকে ক্লাসটা সংক্ষেপ করছি। ১.৫ ঘন্টার ক্লাস থাকলেও আজকে ১ ঘন্টার মতো বা অল্প ১ ঘন্টা প্লাস একটু টাইম নিচ্ছি। এর বেশি আজকে সময় নেওয়া যাচ্ছে না। এই ঠিক আছে স্যার। নেক্সট অন্য আরেকটা ক্লাসে আমরা করে নিব। তো জি স্যার। আজকের যে মূল ক্লাসের বিষয় যেটা ছিল আপনার ফুল অ্যাকাউন্টিং কনসেপ্টটা যে রেওয়া মিল, জাবেদা এবং অ্যাকাউন্টিং যে এলিমেন্ট গুলো কি কি, অ্যাকাউন্টিং এর কম্পোনেন্ট গুলো কি কি বলতে পারেন? সম্পদ এবং খরচ, আর অন্যদিকে হলো দায়, আয়, আর হলো মালিকানা সত্ত্ব। মালিকানা হ্যাঁ, সত্ত্ব। এইটাই হলো মূলত অ্যাকাউন্টিং। এই দায়, আয়, মালিকানা সত্ত্ব বাড়লে হয় ক্রেডিট, কমলে হয় ডেবিট। ডেবিট। হ্যাঁ, আর সম্পদ এবং যদি খরচ আপনার বাড়ে তাহলে হয় ডেবিট, আর কমলে হয় ক্রেডিট। Credit। তার মানে উল্টাটা। ওকে, আর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোনটা সম্পদ এবং কোনটা দায়। আমরা মুখস্থ করলাম যে সম্পদ এবং খরচ বাড়লে ডেবিট হয়, কিন্তু আমি সম্পদ বুঝি না, আমি খরচ বুঝি না, তাহলে তো আমার এই নোট পড়ে কাজ হবে না। কাজ হবে? না। হবে না। তাহলে আপনার উপর ডিপেন্ড করবে কি আপনি যাতে সম্পদ আইডেন্টিফাই করতে পারেন, খরচ আইডেন্টিফাই করতে পারেন, এইটা আপনাকে দেখতে হবে। সে সম্পর্কেও আমরা আপনাকে একটা সাধারণ নলেজ দিয়ে দিয়েছি। এরপর আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে নেক্সট ক্লাসে আবার জিজ্ঞাসা করবেন। নেক্সট ক্লাস আমাদের যদিও অ্যাকাউন্টিং থাকবে না, আমরা আবার আয়ের আয়কর আইনের ক্লাসে চলে আসব। আমাদের ৪টা আয়কর আইন ক্লাস গেছে, এরপরে ২টা অ্যাকাউন্টিং ক্লাস। আমরা যেটা বলেছিলাম যে সম্পদ কোনগুলো? সম্পদ হলো মূলধন জাতীয় যে খরচ, এগুলোই হলো আমার সম্পদ। ওকে, এক ভাই কোশ্চেন করেছিল যে খরচ এবং ব্যয়ের ভিতরে পার্থক্য আছে কিনা। আসলে খরচ এবং ব্যয়ের ভিতরে কোনো পার্থক্য নাই, দুইটাই একই। কিন্তু অ্যাকাউন্টিং এ পার্থক্য কোথায়? মূলধন জাতীয় খরচ এবং মুনাফা জাতীয় খরচ। মুনাফা জাতীয় খরচটা হলো আমার খরচ, আর মূলধন জাতীয় যে খরচ এটা আমার খরচ নয়, এটা আমার সম্পদ। বুঝতে পেরেছেন ভাই? এনিওন একটু রেসপন্স করেন, আপনারা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, জি ভাইয়া। আর একটা হলো কি মূলধন জাতীয় যে খরচ, এগুলা আমি কিভাবে বুঝবো? যে সমস্ত খরচ করে আমি ১ বছরের বেশি বেনিফিট পাবো। হ্যাঁ, মানে দীর্ঘমেয়াদী যে সকল খরচ করে আমি দীর্ঘমেয়াদী বেনিফিট পাবো বা উপকার পাবো, সেই সমস্ত লেনদেন গুলোই কি আমার সম্পদ। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, কিন্তু আমি কলম, কাটার, পেন্সিল এইগুলো ক্রয় করেছি, এগুলো আমার খরচ। ক্লিয়ার? হুম। এরপরে আমরা জেনেছি আয় এবং দায় আর মালিকানা সত্ত্ব। মূলধনই মূলত কি আমার মালিকানা সত্ত্ব, আর দায় হলো যে সমস্ত লেনদেনের মাধ্যমে এটা প্রকাশ পাবে যে আমাকে দিতে হবে, আমাকে পরিশোধ করতে হবে, ওই সমস্ত লেনদেন গুলোই হলো কি আমার দায়। রাইট? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, জি ভাইয়া। তাহলে এই ছিল আজকের আমাদের অ্যাকাউন্টিং ক্লাস। ভালো থাকবেন, আর পরের ক্লাস আবার নেক্সট স্যাটারডে, এবং সবাই ইন টাইমে জয়েন করার চেষ্টা করবেন। জি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।